হ্যালো ওয়েলকাম, কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডস তা চলে এসেছি রায় এন্ড মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক সলিউশন নিয়ে, যেখানে আমরা ধারকের প্রবলেম গুলিকে সলভ করব, সেটাও একের পর এক। তাই চাপের কোনো ব্যাপার নেই। আর প্রতিবারের মতো একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম বা ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে ক্লাস শুরু করার আগে একটাই কথা, আমার কিন্তু শরীরটা খুবই খারাপ, তাই হয়তো এনার্জি এতটাও আমি আজকে এফোর্ড করতে পারবো না, কিন্তু আশা করি ক্লাসটা মজাদার হবে। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের ধারকের প্রথম প্রবলেম। তাহলে দাদা, আমরা প্রথমে জানবো যে কোয়েশ্চেনটা কি বলতে চাইছে, তারপরে আমরা সেই কোয়েশ্চেনটাকে সলভ করব। তাহলে নম্বর 1 প্রবলেম কি বলছে সেটা দেখা যাক। দেখো, কিউ আধান ও আর ব্যাসার্ধ বিশিষ্ট 1000টি জলবিন্দু একত্রিত হয়ে একটি বৃহৎ জলবিন্দু গঠন করলো। মানে আমাদের কি কিউ আধান, কিউ 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 আধান ও প্রত্যেকটা জলবিন্দুর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে স্মল আর। ভালো করে বোঝো, কি কিউ আধান ও আর ব্যাসার্ধ বিশিষ্ট 1000টি জলবিন্দু একত্রিত হয়ে একটি বৃহৎ জলবিন্দু গঠন করলো। তাহলে আমাদের সেই বড় জলবিন্দুটির বিভব ক্ষুদ্র জলবিন্দুগুলির বিভবের তুলনায় কত গুণ সেটা নির্ণয় করতে বলছে। আর এর থেকে সহজ প্রশ্ন আর কি কোথাও আছে? তোমরা কমেন্ট আমাকে জানাও। আছে না? হতেই পারে না। কি বলছে এখানে? একদম সিম্পল ভাষায় একদম কনসেপ্টটা বোঝো। কি বলছে? আমাদের কোন একটা জায়গায় 1000টি জলবিন্দু আছে, টিপিক 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 1000টি জলবিন্দু আছে, এবং প্রত্যেকটা জলবিন্দুর যে আধান সেটা হচ্ছে কিউ, এবং প্রত্যেকটা জলবিন্দুর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আমাদের স্মল আর। এইটা দেওয়া আছে। তাহলে এখন বলছে যদি আমাদের এই কিউ আধান ও আর ব্যাসার্ধ বিশিষ্ট 1000টি জলবিন্দু একত্রিত হয়ে একটি বৃহৎ জলবিন্দু গঠন করে, তাহলে আমাদের সেই বৃহৎ জলবিন্দুর বিভব এই ক্ষুদ্র জলবিন্দুগুলির বিভবের তুলনায় কত গুণ হবে। তাহলে এখানে ভালো করে নোটিস করলে একটা জিনিস আমরা দেখতে পাবো, কি দাদা? আমাদের 1000টি জলবিন্দুর যে আয়তন, সেই 1000টি জলবিন্দু একত্রিত হয়ে আমাদের যে বৃহৎ জলবিন্দু গঠন করছে তার আয়তনও কিন্তু সমান। এটা আমরা বলতে পারি কিনা? আমাদের 1000টি জলবিন্দুর যে আয়তন, আমাদের একটি বৃহৎ জলবিন্দুর আয়তন সেমি, এটা বলতে পারি কিনা? নিশ্চয় বলতে পারি। তাহলে এখন আমরা এই সম্পর্কে ভালো করে ডিটেলসে বুঝে গেছি, আর কোথাও কোনো প্রবলেম নেই। তাহলে চলো এবার আমরা সলভ করি আমাদের এই কোয়েশ্চেনটিকে। ঠিক কিনা মেরে ভাই? একদম ঠিক। তাহলে কি আমাদের ছোট ছোট 1000টি জলবিন্দু যাদের আধান হচ্ছে কিউ এবং আর ব্যাসার্ধ, সেই 1000টি ছোট ছোট জলবিন্দু একত্রিত হয়ে একটি বৃহৎ জলবিন্দু গঠন করলো, এবং আমাদের দেয়া আছে প্রত্যেকটা ছোট ছোট জলবিন্দুর যে আধান সেটা হচ্ছে কিউ এবং ব্যাসার্ধ হচ্ছে আর। বারবার বলছি, কারণ কি? যাতে এইরকম প্রবলেম আর কোথাও যদি কখনো পড়ে তাহলে চোখ বন্ধ করে তোমরা করতে পারো। তাহলে মনে করে নাও, ধরে নি কি, ধরে নেওয়া যাক যে আমাদের কি, ধরে নেওয়া যাক যে আমাদের এই যে বৃহৎ জলবিন্দু গঠন হচ্ছে এই 1000টি ছোট ছোট জলবিন্দু একত্রিত হয়ে সেই বৃহৎ জলবিন্দুর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আর। আর আমাদের এই ক্ষুদ্র জলবিন্দুগুলির যে ব্যাসার্ধ সেটা তো দেয়া আছে স্মল আর। একদম। আর দেখতে পাচ্ছে কি, আমাদের 1000টি জলবিন্দুর যে আয়তন, আমাদের একটি বৃহৎ জলবিন্দুর আয়তন সেমি। তাহলে বলতে পারি কি, আমাদের আয়তন সমান। তাহলে এখন আমরা বলতে পারি কি, কি বলতে পারি? অফকোর্স বলতে পারি, क्या ভাই, 4/3 পাই আর কিউ, ক্যাপিটাল আর কিউ। যেখানে কি হচ্ছে, আমাদের একটি বৃহৎ জলবিন্দুর যে আয়তন সমান কি 1000টি জলবিন্দুর আয়তন। এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কিনা? অফকোর্স দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা 4/3 কেটে দিলাম, তারপর আমরা পাই পাই কেটে দিলাম। তাহলে কি পাচ্ছি এখানে? এখানে পাচ্ছি আমাদের ক্যাপিটাল আর কিউ সমান 1000
স্মল আর কিউব। পাচ্ছি কিনা? নিশ্চয় পাচ্ছি। এবার যদি আমরা আমাদের এই আর কিউটাকে হাঁটায় দিই তাহলে কি হবে? আর সমান পেয়ে যাবো আমরা কি? টেন স্মল আর। এটা আমরা পাবো কিনা? তাহলে আমরা এখানে আমাদের আর এর যে মান আর সমান স্মল কি হচ্ছে টেন স্মল আর, এটা আমরা এখানে পেলাম কিনা? নিশ্চয়ই পেলাম। তাহলে কি আমাদের আর সমান পেয়ে গেলাম টেন স্মল আর। আরেকটা কথা বলো, আমাদের এই ছোট ছোট যে 1000টি জলবিন্দু আছে তাদের প্রত্যেকটির আধান কত? স্মল কিউ। এখন আমাদের 1000টি আধান একত্রিত হয়ে যে বড় জলবিন্দু গঠন করছে, সেই জলবিন্দুর আধান যদি ধরে নেওয়া হয় ক্যাপিটাল কিউ, তাহলে আমরা কি বলতে পারি? এই ক্যাপিটাল কিউ সমান 1000টি জল বিন্দু, মানে 1000টি স্মল কিউ আধান। কি 1000টি স্মল কিউ আধান একসঙ্গে আছে, সেটাকে আমরা বলছি কি? আমাদের কিউ, মানে বৃহৎ জলবিন্দুটির আধান। অফকোর্স এটা বলতে পারি নিশ্চয়। এখানে কোনো প্রবলেম নাই, আছে কোথাও প্রবলেম? না, এখানে কিন্তু প্রবলেম নাই। আরে ভাই অঙ্কটা একদম সহজ, জাস্ট কনসেপ্টটা বোঝাচ্ছি। ওকে, অঙ্কটা একদম সহজ, একদম ছোট্ট, 2 সেকেন্ড অঙ্কটা হবে। ঠিক আছে, তাহলে কি আমরা এখানে কিউ সমান বলতে পারি আমাদের 1000 স্মল কিউ। कैपिटल किউ समान 1000 स्मॉल किউ এবং कैपिटल आर समान स्मॉल 10। ओके, बस सिंपल ব্যাপার। इतना हम लोग समझ गया जी, बिल्कुल इतना हम समझ गया। তাহলে এবার দেখবো আমাদের ছোট ছোট যে ক্ষুদ্র বিন্দুগুলো আছে, সেই ছোট ছোট ক্ষুদ্র জলবিন্দুগুলোর বিভব কি হবে? তাহলে আমরা কি জানি যে আমাদের ভি স্মল মানে কি? আমাদের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দুগুলির যে বিভব সেটা বলতে পারে কি? 1/4 পাই ইপসাইলন নট ইনটু স্মল কিউ বাই আর। এটা আমরা জানি কিনা? কি হচ্ছে আমাদের এই ছোট ছোট ক্ষুদ্র জলবিন্দুগুলো হচ্ছে গোলাকার, আর গোলাকার পরিবাহী যে বিভব সেটা আমরা কি জানি? 1/4 ইপসাইলন নট ইনটু কিউ বাই আর। ইয়ার অফকোর্স। ওকে, কি হচ্ছে আধান, আর ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু প্রত্যেকটারই যে व्यासार्ध সেটা হচ্ছে আমাদের আর। सिंपल यार। ओके, बस दादा। তাহলে ये हम लोग समझ गया जी, बिल्कुल। তাহলে কি বলতে পারে? ভি স্মল সমান কি? ভি স্মলটা কি? আমাদের প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দুর যে বিভব সেটা হচ্ছে এটা। ওকে, বাস। এরপর আমরা আমাদের এই বৃহৎ জলবিন্দুর যে বিভব সেটা আমরা নির্ণয় করব। তাহলে মনে করো বৃহৎ জলবিন্দুর যে বিভব সেটা হচ্ছে কি? আমাদের ভি লার্জ। তাহলে ভি লার্জ মানে কি? আমাদের বৃহৎ জলবিন্দু যে বিভব সেটা কি বলতে পারি? 1/4 পাই ইপসাইলন নট ইনটু কিউ বাই আর। কারণ আমাদের এই বৃহৎ জলবিন্দুর যে আধান সেটা হচ্ছে কি? ক্যাপিটাল কিউ, এবং এই বৃহৎ জলবিন্দুর যে व्यासार्ध সেটা হচ্ছে কি? कैपिटल आर। তাহলে এবার हम लोग क्या कह सकते हैं? 1/4 এপসাইলন নট ইনটু কিউ সমান কি জানি? কিউ সমান জানি কি? 1000 স্মল কিউ। তাহলে কি বলতে পারি? 1000 স্মল কিউ। এবং আমাদের এই ক্যাপিটাল আর সমান কি জানি? 10 স্মল আর। সিম্পল ইয়ার। তাহলে এখানে এটা কেটে দেবো, নিশ্চয় কেটে দেবো। তাহলে এখানে বলতে পারি আমরা 100 ইনটু 1/4 एप्सिलॉन नॉट इंटू क्या बोल सकता है? स्मॉल क्यू बाय आर बोल सकता है क्या? जरूर बोल सकता है। তো এবার নোটিসটা করো কি? যে আমাদের এই যে অংশটা 1/4 এপসাইলন নট ইনটু কিউ বাই আর, 1/4 এপসাইলন নট ইনটু কিউ বাই আর। তাহলে আমরা কি জানি যে আমাদের এই জিনিসটা হচ্ছে কি? ভি স্মল মানে ক্ষুদ্র জলবিন্দু যে বিভব। তাহলে এখানে বলতে পারি যে আমাদের 100 ইনটু কি বলতে পারি? ভি স্মল। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার কি বলতে পারছি? এটা হচ্ছে আমাদের ভি লার্জ। তাহলে কি বলতে পারি? যে আমাদের এই ছোট ছোট ক্ষুদ্র জলবিন্দু 1000টি একত্রিত হয়ে যে বৃহৎ জলবিন্দু গঠন করছে তার যে বিভব সেটা কি? আমাদের ক্ষুদ্র জলবিন্দুগুলির বিভবের তুলনায় 100 গুণ বেশি। তাহলে আমাদের এখানে বি অপশনটি রাইট, এটা আমরা এখানে পরিষ্কার করে বুঝতে পারলাম। যদি কোথাও প্রবলেম হয় তো প্লিজ यार কমেন্টে জানাও, চিন্তার কোনো কারণ নেই। পিকচার আবেরই বাকি মানে পরে আরো আছে আমাদের কোয়েশ্চেন, সেগুলোকে এভাবে আমরা সলভ করবো। ঠিক আছে, একদম মজার সাথে। ওকে, বাস। তাহলে বলো আমাদের এই যে প্রবলেমটা কোথাও কি কোনো রকম অসুবিধা হচ্ছে? না, কোথাও কোনো রকম অসুবিধা নেই। তাহলে इसको हटा देते हैं। তাহলে কি আমাদের প্রবলেম নাম্বার 1 আউট হয়ে গেছে। আমাদের মাঠ থেকে আমাদের প্রবলেম নাম্বার 1টা
আউট হয়ে গেছে। তাহলে এরপর দেখা যাক আমাদের প্রবলেম নাম্বার 2। क्या প্রবলেম নাম্বার 2? প্রবলেম নাম্বার 2 কি বলছে সেটা দেখো। কি বলছে? দুটি ধারকের ধারকত্ব আছে। কি নিয়েছে এখানে? দুটি ধারক নিয়েছে। এই একটি ধারক, এখানে করছে ওকে, এই একটি ধারক আর এই একটি ধারক। ওকে, এবার দুটি ধারকের ধারকত্ব C1 ও C2। এই ধারকটার ধারকত্ব হচ্ছে C1, এই ধারকটার ধারকত্ব হচ্ছে C2। ওকে, বাস। তো বলছে কি দুটি ধারকের ধারকত্ব C1 ও C2 এর অনুপাত কি বলছে? C1 ও C2 যে অনুপাত সেটা হচ্ছে 1:3। মানে বলতে পারে কি C1 সমান 1 ইউনিট এবং C2 সমান বলতে পারে কি 3 ইউনিট। ये हम कह सकता है कि ना जरूर कह सकता है, बिल्कुल। তাহলে দুটি ধারক নিয়েছি, তাহলে দুটি ধারকের ধারকত্ব C1 ও C2 এর অনুপাত 1:3। এদেরকে শ্রেণী ও কি বলছে? এদেরকে শ্রেণী ও সমান্তরাল সমবায়ে যোগ করে বিভব পার্থক্য প্রয়োগ করলে সঞ্চিত শক্তি উভয় ক্ষেত্রে সমান হয়। তাহলে সমান্তরাল ও শ্রেণী সমবায়ে প্রযুক্ত বিভব পার্থক্যের অনুপাত কত হবে? ইয়া থেকে সহজ প্রশ্ন আর কি কোথাও আছে? আছে কোথাও? একদম ব্যাপারটা বোঝো। বলছে কি আমাদের দুটি ধারক আছে। কি আছে? আমাদের দুটি ধারক আছে। সেই দুটি ধারকের ধারকত্ব হচ্ছে C1 এবং C2 এবং সেই দুটি ধারকের ধারকত্ব C1 ও C2 যে অনুপাত সেটা হচ্ছে কত? 1:3। 1 কোথায় গেল? আরে হ্যাঁ, 1:3। এদেরকে প্রথমে কি করছি আমরা? শ্রেণী সমবায়ে যুক্ত করছি, তারপর আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করছি। কি প্রথমে করছি আমরা? শ্রেণী সমবায়ে যুক্ত, তারপরে সমান্তরাল সমবায়ে যুক্ত করছি। তাহলে যখন আমরা এই দুটি ধারকে সমান্তরাল ও শ্রেণী সমবায়ে যোগ করার পর তাদের মধ্যে আমরা এমন বিভব পার্থক্য প্রয়োগ করছি যে তাদের মধ্যে সঞ্চিত যে শক্তি তার পরিমাণটা কিন্তু সেমই থাকছে। মানে আমরা প্রথমে শ্রেণী সমবায়ে যুক্ত করার পর সেই ধারকগুলির ওপর একটা বিভব পার্থক্য এমন প্রয়োগ করছি, তাহলে আমাদের যে সঞ্চিত শক্তি বার হচ্ছে, ঠিক আছে, সেটা আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করার পর আমরা বিভব পার্থক্য এমন একটা প্রয়োগ করছি যে সঞ্চিত শক্তিটা কি হচ্ছে? এই শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় দুটার ক্ষেত্রে কিন্তু সেমই হচ্ছে। এটা বুঝতে পারলে কিনা? যদি বুঝতে প্রবলেম হয় তো প্লিজ यार কমেন্ট আমাকে জানাও। ওকে, কমেন্ট আমাকে জানাও। তাহলে কি হয়েছে আবার বলছি দেখো, একদম সিম্পল জিনিস, তিনবার পড়বে অটোমেটিক বুঝতে পারবে। ঠিক আছে, তিনবার পড়ার পর তোমরা কনসেপ্টটা বোঝার চেষ্টা করবে, প্রবলেমটা, তারপর সেটাকে অনেক সহজে আমরা কিন্তু সলভ করতে পারবো। তাহলে কি বলছে এখানে? আমাদের দুটি ধারকের ধারকত্ব C1 ও C2 এর অনুপাত হচ্ছে 1:3। মানে বলতে পারি C1 সমান 1 ইউনিট, C2 সমান 3 ইউনিট। এদেরকে শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ে যোগ করে বিভব পার্থক্য প্রয়োগ করলাম। ঠিক আছে, তাহলে সঞ্চিত শক্তি কি? সঞ্চিত শক্তি উভয় ক্ষেত্রে সমান। মানে আমরা যখন শ্রেণী সমবায়ে আমাদের যে সঞ্চিত শক্তি যোগ করার পর পাচ্ছি, সমান্তরাল সমবায়ে যোগ করার পর সেই একই সঞ্চিত শক্তি পাচ্ছি, তাহলে আমাদের সমান্তরাল ও শ্রেণী সমবায়ে যুক্ত বা প্রযুক্ত বিভব পার্থক্যের অনুপাত কত? আর এর থেকে সিম্পল কোয়েশ্চেন আর আশা করি কোথাও আমাদের নাই। তাহলে বলো, আমাদের কি ধারকের যে সঞ্চিত শক্তি তার যে ফর্মুলা সেটা আমরা কি জানি? আমরা সবাই জানি কি ইউ সমান হাফ কিরে কিউ স্কোয়ার বাই সি। এটা জানে কিনা? এটা কি হচ্ছে আমাদের ধারকের মধ্যে সঞ্চিত শক্তি, বা বলতে পারে কি 1/c/v²। কারণ কি? কারণ আমরা জানি যে কিউ স্কোয়ার সমান c²v²। আর যখনই আমরা c²v² বসাবো কিউ জায়গায়, তখন কি হবে? আমাদের সিটা কেটে যাবে, তাহলে কি থাকবে? একটা সি পড়ে থাকবে। তাহলে বলতে পারি কি হাফ c²। মানে আমরা আরো সহজ করে বলতে গেলে এখানে আমরা বলছি কি আমাদের ইউ সমান যেটা পাওয়া যাচ্ছে, মানে আমরা আমাদের ধারকের যে সঞ্চিত শক্তি পটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে ইউ সমান 1/2 हाफ CV²। बात कि यू समान हाफ CV²। इतना तो हम लोग समझ गया जी, इतना हम लोग समझ गया जरूर। তাহলে এবার দেখো, যখন আমরা আমাদের এই C1 এবং C2 এই দুটি ধারককে আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করছি, তখন সেই শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব কত হবে? কারণ আমরা কি জানি ইউ সমান এখানে হাফ CV² যেটা আছে, এই সিটা হচ্ছে কি আমাদের তুল্য ধারকত্ব। যখন আমরা আমাদের ধারকগুলিকে শ্রেণী সমবায়ে যুক্ত করি তখন আমরা শ্রেণী সমবায়ের যে তুল্য ধারকত্ব পাই
সেই ধারকত্ব হচ্ছে কি আমাদের সিটা, এবং ভিটা হচ্ছে কি জাস্ট বিভব। ওকে, তাহলে কি আমরা যখন শ্রেণী সমবায় যুক্ত করছি তখন শ্রেণী সমবায়ে যুক্ত থাকা ধারকের তুল্য ধারকত্ব কতবার হবে দাদা? আরে বিলকুল একদম ইজি জিনিস। কি তাহলে শ্রেণী সমবায়ে যুক্ত তুল্য ধারকত্ব কি জানি আমরা ফর্মুলা, কি জানি শ্রেণী মানে হচ্ছে সি এস সমান জানি কত C1 इंटू C2 बाय C1 प्लस C2। और আমরা এটা क्या जानता है बेडू, हम लोग जानता है कि C1 समान হচ্ছে কত 1 ইউনিট মানে 1 এবং C2 সমান হচ্ছে 3। আর কি জানি C1 সমান হচ্ছে 1 প্লাস 3, তাহলে বলতে পারি কি 3 একে 3, 3 বাই এখানে কি হচ্ছে আমাদের 3 প্লাস 1 4, তাহলে বলতে পারি কি 3/4 ইউনিট। এটা হচ্ছে কি আমাদের শ্রেণী সমবায়ে যুক্ত থাকার সময় তুল্য ধারকত্ব। তাহলে শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব হচ্ছে কত 3/4 ইউনিট। ये हम लोग मिल गया। ঠিক তেমনই আমাদের সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব কত হবে কি জানি আমরা ফর্মুলা সিপি সমান জানি কি C1 প্লাস C2 জানি, তাহলে আমরা কি পাচ্ছি এখানে আমরা C1 সমান জানি 1 প্লাস C2 সমান জানি 3, সমান বলতে পারি কি আমাদের 4 ইউনিট। इतने हम कह सकता है कि नहीं, जरूर कह सकता है। তাহলে কি আমরা এখানে আমাদের শ্রেণী সমবায়ে যখন যুক্ত থাকে তখন তার তুল্য ধারকত্ব কি CS পেয়ে গেলাম 3/4 ইউনিট, এবং আমাদের যখন এই দুটি ধারক শ্রেণী সমবায়ে যুক্ত থাকে না সমান্তরালে তখন আমাদের যে তুল্য ধারকত্ব পাওয়া যায় সিপি সেটাও পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম 1 প্লাস 3 সমান হচ্ছে 4 ইউনিট। জরুর কে সাথে কি নাই পেড়ো বিলকুল। আর আমাদের বার করতে হবে আমাদের কি করতে হবে আমাদের সমান্তরাল ও শ্রেণী সমবায়ে প্রযুক্ত বিভব পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে এবার চলো আমরা আরো সহজ করে এবার এটাকে निर्णय করে ফেলি। তাহলে चलिए देखते हैं क्या क्या हम लोग के मिल गया। क्या मिल गया बेटो? मिल गया है CS श्रेणी समवाय तुल्य ধারকত্ব CS सीरीज। ओके কি হচ্ছে 3/4 ইউনিট मिल गया बेटो। ओके তাহলে सीपी সর পাচ্ছি কি আমরা 4 ইউনিট हम लोग को मिल गया। ओके बिल्कुल नॉट ए प्रॉब्लम। ओके তো এবার দেখো তাহলে কি জানি আমরা আমাদের বলে দিয়েছে যে আমরা যখন প্রয়োগ করছি শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ে যোগ করে বিভব পার্থক্য প্রয়োগ করলে সঞ্চিত শক্তি উভয়ের ক্ষেত্রে সমান হবে। মানে আমাদের যখন শ্রেণী সমবায়ে যুক্ত থাকে শর্তানুসারে তখন আরে यार তখন আমাদের শর্তানু তখন আমাদের যে সঞ্চিত শক্তি হাফ CS VS স্কয়ার সেটা আমাদের সমান্তরাল সমবায়ে যুক্ত থাকা যখন আমাদের এই ধারক সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে তখন কিন্তু তার যে সঞ্চিত শক্তি সেটা সমানই হয়। তাহলে বলতে হাফ CS VS স্কয়ার বলতে পারে কি হাফ সিপি ভিপি স্কয়ার। কারণ কি আমাদের শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব হচ্ছে কি CS, তার শ্রেণী সমবায়ের মধ্যে যে আমরা বিভব প্রয়োগ করছি সেটা হচ্ছে কি VS। ঠিক তেমনই আমাদের যে সমান্তরাল সমবায়ের ধারকত্ব মানে তুল্য ধারকত্ব সেটা হচ্ছে সিপি, এবং আমাদের সমান্তরাল সমবায়ের মধ্যে থাকা যে বিভব আমরা প্রয়োগ করছি সেটা হচ্ছে কি আমাদের সিপি। তাহলে এখানে আমরা বলতে পারি কি এখানে আমরা অফকোর্স বলতে পারি আমাদের কি বার করতে পারি সমান্তরাল ও শ্রেণী সমবায়ে প্রযুক্ত বিভব পার্থক্যের অনুপাত বলেছে। তাহলে কি বলতে পারি সমান্তরাল কি এটা হচ্ছে আমাদের কি সমান্তরাল সমবায়ে বিভব পার্থক্যের অনুপাত। তাহলে বলতে পারি ভিপি स्क्वायर भाई बोलते पारे कि हमारे VS स्क्वायर बोल सकता है कि नहीं, जरूर कह सकता है। আর এখানে আমাদের হাফ হাফ কেটে যাবে নিশ্চয় কেটে যাবে তাহলে পাচ্ছি কি আমরা CS বাই CP বলতে পারি অফকোর্স বলতে পারি। আবার আমরা কি জানি আমরা জানি CS সমান জানি কি 3/4 ইউনিট তাহলে বলতে 3/4 ইউনিট বলতে পারি অফকোর্স। আবার CP সমান জানি আমরা 4 ইউনিট তাহলে কত হচ্ছে আমাদের থাকছে এখানে হচ্ছে 3/16 হচ্ছে অফকোর্স দাদা। তাহলে 3/16 হচ্ছে। তাহলে এখন যদি আমরা আমাদের এই স্কয়ার গুলো হাটিয়ে দিই তাহলে নিশ্চয়ই কি আসবে আমাদের এখানে কি আসবে এখানে করে দিচ্ছি আমরা VP বাই VS আর বলতে পারি কি আমাদের √3/16। তাহলে এখানে আমরা পাচ্ছি √3:4 পাচ্ছি কিনা নিশ্চয় পাচ্ছি। তাহলে আমাদের বলতে পারি যে VP / VS সমান হচ্ছে √3:4। মানে এখানে আমরা প্রমাণিত করলাম অ্যানসারটা পেয়ে গেছি যে সমান্তরাল সমবায়ের
বিভব পার্থক্য এবং শ্রেণী সমবায়ের বিভব পার্থক্যের যে অনুপাত সেটা হবে √3:4, যেটা হচ্ছে আমাদের এখানে অপশন নাম্বার এ। এটা আমরা বলতে পারি কিনা? অফকোর্স বলতে পারি। যদি এখানে আর কোথাও কোনো প্রবলেম হয় প্লিজ ইয়ার কমেন্ট আমাকে জানাও, চিন্তার কোনো ব্যাপার নেই, আমি আছি। ওকে, তাহলে এই যে পরের প্রশ্ন সেটা এবার দেখে নেওয়া যাক। তাহলে আমাকে কি এখানে লিখতে হয় প্রশ্নটা? ওকে, আমি লিখে দিচ্ছি, তাহলে তোমরা কমেন্টে জানাও যে আমি পরের বার যখন আমরা কোয়েশ্চেন ব্যাংক সলিউশন করব তখন আমাদের কি কোয়েশ্চেনটা লিখতে হবে নাকি এমনিতেই ফটাফট করে চলে যাব একের পর এক নাম্বারিংটা দিয়ে? এটা তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। ওকে, তাহলে কি পরের যে প্রশ্ন সেটা লিখি। ওকে, ঠিক আছে, কি একটি গলীয় জলের ফোঁটা দেওয়া আছে। ওকে ইয়ার, প্রবলেম নাম্বার 3। ওকে, একটি গলীয় জলের ফোঁটা। ওকে, বাস ইয়ার, একটি গলীয় জলের ফোঁটা 10 × 10⁻12 কুলম্ব। কি বলেছে? একটি গলীয় জলের ফোঁটা, একটি গলীয় জল, কিরে গলীয় জলের ফোঁটা 10 × 10⁻12 কুলম্ব আধানে আহিত অবস্থায় তার কুলম্ব আধানে। ওকে, আহিত অবস্থায়, আরে তুই হাট যা, অবস্থায় তার পৃষ্ঠের বিভব, তার কি তার পৃষ্ঠের যে বিভব সেটা দিয়ে আছে কত আমাদের 100 ভোল্ট হয়। ওকে, ঠিক আছে দাদা। বলছে ফোঁটাটির ব্যাসার্ধ কত? আচ্ছা বাবারে, এটা হচ্ছে প্রশ্ন। কি আমাদের কি বলছে? ফোঁটা যেটা আছে এই ফোঁটাটির, ওকে ভাই, ফোঁটা, আচ্ছা ফোঁটাটির ব্যাসার্ধ কত? আরামসে নিয়ে করতে পারবো ব্যাসার্ধ কত। 2 নাম্বার কি বলছে? বলছে একটি গলীয় জলের ফোঁটা আছে, একটি গলীয় জলের ফোঁটা যার আধানের পরিমাণ হচ্ছে 10 × 10⁻12 কুলম্ব। ওকে, ঠিক আছে, এবং তার ওই অবস্থায় তার পৃষ্ঠের যে বিভব সেটা হচ্ছে 100 ভোল্ট হয়। তাহলে ফোঁটাটির ব্যাসার্ধ কত? এটা হচ্ছে নাম্বার 1 প্রশ্ন। যদি সম আধানে আহিত, আবার কি বলছে? যদি সম, ব্যাপারটা বুঝো, একদম ছোট জিনিস। যদি সম আধানে আহিত এমন 8টি একই ব্যাসার্ধের, একই ব্যাসার্ধের ফোঁটা সংযুক্ত হয়, ফোঁটা, ওকে, সংযুক্ত হয়ে একটি ফোঁটা তৈরি হয়, তাহলে কি বলছে? তৈরি হয়, তাহলে নতুন ফোঁটাটির পৃষ্ঠের বিভব কত হবে? আচ্ছা, তাহলে কি বলছে? নতুন ফোঁটাটির পৃষ্ঠের বিভব কত হবে? বাস বাস, একটু লেট হচ্ছে লিখতে, ঠিক আছে, কিন্তু কি করবে, যেহেতু আমাদের ডিজিটাল বোর্ড নাই, ঠিক আছে, আমরা গরিব লোক। ওকে, তার জন্য কি এরকম আমাদের লিখতে হবে, লেট হবে। ওকে, বাস, তাহলে কি হচ্ছে? একটি গলীয় জলের ফোঁটা আছে, কি আছে? একটি, একদম সিম্পল। ওকে, কনসেপ্টটা বুঝো, একদম সিম্পল ব্যাপার। একটি গলীয় জলের ফোঁটা নেওয়া হয়েছে, একটি গলীয় জলের ফোঁটা যার আধানের পরিমাণ কত হচ্ছে? যার আধান হচ্ছে 10 × 10⁻12 কুলম্ব এবং তার পৃষ্ঠের যে বিভব সেটা হচ্ছে কত? 100 ভোল্ট। তাহলে প্রথম বলছে কি আমাদের এই ফোঁটাটির ব্যাসার্ধ কত হবে? তাহলে আমাদের ফোঁটাটির ব্যাসার্ধ নির্ণয় করতে কষ্ট আছে না? এখানে কি বলে দিয়েছে? আমাদের জলের যে ফোঁটা সেটা কি তার যে আধান কিউ সমান বলা আছে আমাদের কত? 10 × 10⁻12 কুলম্ব, এবং আমাদের এই জলের ফোঁটার পৃষ্ঠে যে বিভব সেটা আছে কত? আমাদের ভি সমান 100 ভোল্ট দিয়ে বলা আছে, ঠিক আছে, ভি সমান কি 100 ভোল্ট দেওয়া আছে, আর চাইছে এর ব্যাসার্ধ নির্ণয় করতে। আর এই ব্যাসার্ধ আমরা অনেক সহজেই নির্ণয় করতে পারবো। কি করে? দেখো, আমরা জানি, আমরা কি জানি, আমরা সবাই জানি দাদা, আমাদের পার্ট 1 যেটা আছে না, এখানে পার্ট 1
ঠিক আছে, এটাকে আমরা দুটো ভাগ করছি। একটা কি আমাদের ব্যাসার্ধ নির্ণয়, সেটা হচ্ছে পার্ট 1। তারপরে আমরা যদি সম আধানে মানে একই আধানে আহিত এমন 8টি এরকম আধান, এরকম গোলীয় জলের ফোঁটা 8টি একই ব্যাসার্ধের ফোঁটা সংযুক্ত হয়ে যুক্ত হয়ে একটি বড় ফোঁটা তৈরি হয়, যেমন একটু আগে আমরা করলাম, তাহলে ওই ফোঁটাটির পৃষ্ঠের বিভব কত হবে? ঠিক আছে, এটা হচ্ছে পার্ট 2। তাহলে পার্ট 1 কি বলছে, আমাদের ফোঁটাটির ব্যাসার্ধ কত হবে। তো আমরা কি জানি আমাদের একটি গোলীয় পরিবাহীর বিভবের যে ফর্মুলা, সেটা হচ্ছে আমাদের কি লেখা যায় ইয়ার, সেটা কি, সেটা হচ্ছে আমাদের ভি সমান কি, সেটা হচ্ছে আমাদের ভি সমান 1/4πε0 ইন্টু কিউ বাই আর। এটা জানে কিনা, যেহেতু আমাদের গোলীয় পরিবাহীর যে বিভবের ফর্মুলা, যে বিভবের সূত্র, সেটা হচ্ছে ভি সমান 1/4πε0 ইন্টু কিউ বাই আর। আর কি আমরা কেন গোলীয় পরিবাহীর এই বিভবের সূত্রটা এখানে প্রয়োগ করলাম, কারণ আমাদের কি হচ্ছে, এটা গোলীয় জলের ফোঁটা। জলের ফোঁটা কি একটা পরিবাহী কিনা, অফকোর্স পরিবাহী। একটা গোলাকার আছে, তাহলে কি বলতে পারি, বলতে পারি নিশ্চয় যে আমরা জানি গোলীয় পরিবাহীর বিভব ভি সমান 1/4πε0 ইন্টু কিউ বাই আর। এখানে हम लोग जानता है कि 1/4πε0 এই যে ধ্রুবকটা 1/4πε0, এই ধ্রুবকটার মান হচ্ছে 9 ইন্টু 10⁹। এটা কি তোমরা ভুলে গেছো? বলো, এটা কি তোমরা ভুলে গেছো? না, এটা কিন্তু তোমরা এখনো ভুলে যাওনি, যাও নি। ওকে, বাস। তাহলে আমরা আমাদের এই ফর্মুলাতে যদি মানগুলো বসান দিই, এই কিউর মানটা, এই ভি এর মানটা এবং আমাদের 1/4πε0 এর ধ্রুবকের মানটা, তাহলে আমরা কি আর এর মানটা পাবো না সহজেই? নিশ্চয়ই পাবো, কোনো প্রবলেম নাই না, কোনো প্রবলেম নাই। তাহলে কি আমাদের ভি সমান জানি 100, আমরা 1/4πε0 সমান জানি 9 ইন্টু 10⁹, এবং আমাদের এই কিউ যেটা আছে সেটা জানি 10 इंटू 10⁻12 क्या जानता है, নিচে আমরা আর है जी, তাহলে আর, তাহলে এখানে বলতে পারি আমাদের 9 ইন্টু 10⁹ ইন্টু 1000 ইন্টু 1000 মাইনাস, সরি यार 10 ইন্টু 10⁻12 ভাই আমাদের 100। তাহলে আমাদের এটা নিচে চলে আসবে, बिल्कुल बढ़िया सा, ओके नॉट ए प्रॉब्लम। काट दो जरूर, आएगा कितना থাকবে এখানে পড়ে আমাদের তো, ओके बस ঠিক আছে, यहाँ से यहाँ कट जाएगा, तो रहेगा कितना 9/1 2 3 4 থাকবে কি নাই? নিশ্চয় থাকবে। তাহলে এত বলতে পারি কি আমাদের 0. আরে यार আমাদের আর এর মানটা পেয়ে যাচ্ছি 0.00009 মিটার। তাহলে আমরা এটা কি সেমিতে বার করে দিব, তাহলে অফকোর্স পেয়ে যাব কি আমাদের, এখানে আমরা কি অপশন দিই নাই, অপশনটা তোমরা বইয়ে দেখলে করো, ঠিক আছে। তাহলে কি আমরা আমাদের প্রথম যে পার্টের যেটা চাইছে ফোঁটাটির ব্যাসার্ধ, সেটা কিন্তু আমরা এখন নির্ণয় করে ফেলেছি। কত? 0.001, 0.009, 0.0009 মিটার। এটাকে সেমিতে কনভার্ট করে নাও, ঠিক আছে। এটা আশা করি পারবে নিশ্চয়। ओके बस, তাহলে চলো এরপর আমাদের পার্ট 2 क्या कहता है वो हम लोग निकल लेता है, वो भी मजे से। পার্ট 2 কি বলছে, যদি আমাদের এই কত, যদি আমাদের এই সেম ব্যাসার্ধের কি, যদি সম আধানে মানে প্রত্যেকটি আধান, মানে আমাদের এখানে কি 8টি আধান আছে, এরকম এরকম আমরা 8টি আধান নিলাম, এটা কি হচ্ছে একটি আধান। তো এরকম যদি আমরা 8টি আধান নিই, তাহলে সেই 8টি সম আধানে আহিত এমন 8টি একই ব্যাসার্ধের ছোট ফোঁটা সংযুক্ত হয়ে যদি একটি আমরা বড় ফোঁটা তৈরি করি, এরকম সম আধান আর একই ব্যাসার্ধের, যেমন এই একটা ফোঁটা ছিল, সেরকম আমরা সম আধান, একই আধান আর একই ব্যাসার্ধের 8টি ফোঁটা যদি আমরা একত্রিত একসঙ্গে যুক্ত করে একটি বৃহৎ আধান তৈরি করি, বৃহৎ একটা ফোঁটা তৈরি করি, তাহলে আমাদের সেই নতুন ফোঁটাটির পৃষ্ঠের বিভব কত হবে, সেটা এখন আমাদেরকে নির্ণয় করতে হবে। তো সেটাও আমরা কিন্তু অনেক সহজেই নির্ণয় করতে পারবো। কিভাবে? দেখো, এই 8টি ছোট ড্রপ মিলে একটি বড় ড্রপ তৈরি হচ্ছে, তাহলে ধরি ছোট ড্রপের যে ব্যাসার্ধ, সেটা হচ্ছে কি আমাদের ছোট ড্রপের যে ব্যাসার্ধ, সেটা হচ্ছে কি আমাদের স্মল আর। কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের স্মল আর জরুর। তাহলে এবং আমাদের এই বড়টির যে ব্যাসার্ধ, সেটা হচ্ছে কি আমাদের ক্যাপিটাল আর। আর আমরা কি বলতে পারি, আমাদের ছোট 8টি ফোঁটার যে আয়তন,
আমাদের এই ছোট 8টি ফোঁটা একত্রিত হয়ে যুক্ত হয়ে যে নতুন একটা বৃহৎ ফোঁটা তৈরি করলো, সেই ফোঁটার আয়তন কিন্তু সমান, এটা জানি আমরা। আর আমাদের প্রত্যেকটা প্রশ্নকারে কি সম আয়তনের থাকবে, ঠিক আছে কিনা? কি আমাদের একটি একটি 100টি চাল যে আয়তন, আমাদের একসঙ্গে 100টি চালের যে আয়তন সেমই হচ্ছে না ইয়ার। ওকে, বাস ইয়ার বস, কি বাত है। তাহলে কি বলতে পারি, যেহেতু আয়তন সমান তাই বলতে পারি কি আমাদের 8টি কি আমাদের 8টি ফোঁটার যে আয়তন সমান আমাদের 8টি ফোঁটা একত্রিত হয়ে একটি ফোঁটা, তারও সেমি আয়তন। বিলকুল ইয়ার, নট এ প্রবলেম ইয়ার। ওকে বাস, তাহলে কি আমরা কেটে দেবো, এখানে কেটে দাও কেটে দাও কেটে দাও। এই तू नहीं यार, ये पाई काटेगा। ओके ঠিক আছে, তাহলে इधर शांत जरूर कह सकता है, ये क्या कह सकता है, বলতে পারি কি এখানে আমাদের r3 সমান বলতে পারি কি আমাদের 8r3, তাহলে এখানে r বলতে পারি কি আমাদের 2r বলতে পারি ক্যাপিটাল r। अरे यार কি আমাদের ক্যাপিটাল r সমান স্মল 2r, ये हम कह सकता है कि नहीं, जरूर जरूर कह सकता है নিশ্চয়। তাহলে এখানে আমাদের প্রত্যেকটি কি এখানে আমাদের 8টি আছে, কটি আছে, আরে ভাই বেশি লিখে দিচ্ছি কি 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। ওকে, তো 8টি আধান একত্রিত হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের এই বড় যে রয়েছে এই ফোঁটাটা, সেটা যদি আমাদের কিউ হয় আধানের পরিমাণ, তাহলে বলতে পারি কি আমাদের 8 কিউ, কারণ আমাদের 8টি ছোট স্মল কিউ একত্রিত হয়ে তৈরি হয়েছে আমাদের ক্যাপিটাল কিউটা। বলতে পারি কিনা, অফকোর্স ये कह सकता है कि नहीं, बता यार, जरूर कह सकता है। তাহলে এখন আমাদের এই বৃহৎ জলবিন্দুটার যে বিভব, সেটা আমরা ফর্মুলা দিলেই তো বুঝতে পারবো কি করে, বড় ড্রপের বিভব, বড় ড্রপটির বিভব ভি সমান বলতে পারি কি 1/4 ইনটু কিউ, ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর। অফকোর্স ইয়ার, বলে 1/4 ইনটু আমাদের ক্যাপিটাল কিউ সমান কি জানি স্মল 8 কিউ। তাহলে স্মল 8 কিউ বাই আমাদের ক্যাপিটাল আর সমান জানি কি আমাদের স্মল स्मॉल सॉरी 2 इंटू स्मॉल आर। ओके बस, তাহলে 2 इंटू स्मॉल आर, तो बस इधर काट दो यार, 4 बच गया इधर। তাহলে বলতে পারি কি আমাদের 4 इंटू 1/4 इंटू q बाय r, এটা আসছে কিনা। আর আমরা কি জানি 1/4 इंटू q बाय r কোথায় দেখেছি জানো, 1/4 इंटू q बाय r, যার মানটা হচ্ছে কত কি জানি ভি সমান 100। তাহলে এখানে আমরা 4 এর সঙ্গে কি করবো 100 গুণ করে দেব, তাহলে কি পেয়ে যাব 400 পেয়ে যাব। তাহলে হয়ে যাচ্ছে কি আমাদের 400। কি হচ্ছে, যখন আমাদের এই 8টি ফোঁটা একত্রিত হয়ে একটি বৃহৎ ফোঁটা তৈরি করছে, তখন সেই ফোঁটার পৃষ্ঠে যে বিভব সেটা হচ্ছে আমাদের 400 ভোল্ট ইয়ার। এবার এই 400 ভোল্টকে আমরা ইস্যুতে অনেক সহজে কনভার্ট করতে পারবো, যেটা তোমরা করতে পারবে না, তুমি করে নাও, ठीक है ना। बस, ताले ऐसे ही कॉन्सेप्ट को समझना है और आराम से धीरे धीरे कॉन्सेप्ट को क्लियर करके प्रॉब्लम को सॉल्व करना है। इसके बाद हमारा जो प्रॉब्लम है वो भी हम सॉल्व कर लेते हैं। ओके, তাহলে চলো আমাদের প্রবলেম নাম্বার যে 4 সেখানে আমরা চলে যাই, খুবই সহজে, ওটাও অনেক ইজিতে। ওকে বাস ইয়ার বাস। তাহলে বলো ভাই, এখান পর্যন্ত যদি কোথাও কোনো রকম প্রবলেম থাকে তো প্লিজ কমেন্ট আমাকে জানাও, চিন্তার কোনো কারণ নেই। আমরা যদি বুঝতে না পারি না, তাহলে এর থেকে আরো বেশি সহজ পদ্ধতি আছে মেরে ভাই, আমি কনসেপ্ট ক্লিয়ার করে করে যাব না, আমি আরো বেশি সহজে আরো বেশি শর্টকাটে কিন্তু প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করবো। ওকে, তাহলে চলো আমাদের 4 নম্বর যে কোয়েশ্চেন সেটিতে অনেক সহজ কোয়েশ্চেন। ওকে, 4 নম্বর যে কোয়েশ্চেন সেটা কি বলছে, 64টি পারদ বিন্দুর প্রত্যেকটি 10 ভোল্ট বিভবে আছে। আচ্ছা কি বলছে, 64টি পারদ বিন্দু আছে। পারদ বিন্দু কি রে, গোলাকারে হবে না, হ্যাঁ। 64টি পারদ বিন্দু কি, 64টি পারদ বিন্দুর প্রত্যেকটির, বাবারে, প্রত্যেকটির 10 ভোল্ট, প্রত্যেকটি কি প্রত্যেকটি, হ্যাঁ প্রত্যেকটি 10 ভোল্ট বিভব বে আহিত আছে। বাস, তাহলে দেখো এখানে বুঝে নাও কি আছে, আমাদের 64টি পারদ বিন্দু আছে, কটি 1টি 2টি 3টি 4টি 64টি পারদ বিন্দু আছে, এবং 64টি পারদ বিন্দু প্রত্যেকটি 10 ভোল্ট বিভবে আহিত আছে। এটা বুঝতে পারলে বাস, তাহলে এরা মিলিত হয়ে একটি বড় পারদ বিন্দু গঠিত হয়। তাহলে আমাদের এই 64টি পারদ বিন্দু কি হচ্ছে, এরা মিলিত
হয়ে একটি বৃহৎ পারদ বিন্দু গঠিত হয়। কি হয়? একটি বৃহৎ পারদ বিন্দু গঠিত হয়, বড় একটা। তাহলে বড় বিন্দুটির বিভব কত হবে? তাহলে কি বলছে? তাহলে আমাদের কি, তাহলে এই বড় বিন্দুটির বিভব কত হবে? তাহলে কনসেপ্টটা বোঝো। আর আমি আশা করি কোয়েশ্চেনটা বেকার লিখলাম, কেন কি? কারণ এর থেকে সহজ আর প্রশ্ন কত 9K, একদম ফর্মুলা বসাও, ফটাফট হয়ে যাবে। কি করে? দেখো ভাই কি বলছে, দেখো আমাদের 64টি পারদ বিন্দু আছে, টিপিক টিপিক টিপিক, এগুলো হচ্ছে প্রত্যেকটা পারদ। 64টি, 1টি 2টি 3টি 4টি করে 64টি আছে। আবার 64টি পারদ বিন্দু প্রত্যেকটি যে প্রত্যেকটি প্রত্যেকটি 64টি পারদ বিন্দু প্রত্যেকটি 10 ভোল্ট বিভবে আহিত আছে। এবার এই 64টি পারদ বিন্দু একত্রিত হয়ে মিলিত হয়ে একটি বৃহৎ একটা বড় পারদ বিন্দু গঠন করলো। তাহলে সেই বড় বিন্দুটির বিভব কত হবে সেটা নির্ণয় করতে বলছে। আর আমাদের অপশন দেওয়া আছে 10 ভোল্ট, 80 ভোল্ট, 160 ভোল্ট, 640 ভোল্ট। তাহলে কি বলবো? 64টি পারদ বিন্দু প্রত্যেকের বিভব হচ্ছে 10 ভোল্ট। আর সূত্র আমরা জানি, কি জানি বলতো? আমাদের এই ভি বিগ, মানে আমাদের যে বড় ফোটা পারদ বিন্দু, তার যে বিভব সেটা বলতে পারি ভিবি। জানি কি আমরা? আমাদের n সমান জানি 2/3, এটা আমরা ফর্মুলা থেকে জানি, কিন্তু হচ্ছে ভি, যেখানে n কি? n হচ্ছে আমাদের কতগুলা ছোট ছোট বিন্দু একত্রিত হয়ে তৈরি হয়েছে সেই n এর সংখ্যা। তাহলে এখানে n সমান বলতে পারে কি আমাদের 64টি, অর্থাৎ 64টি ছোট ছোট পারদ বিন্দু একত্রিত হয়ে হয়েছে। তাহলে বলতে পারি কি n সমান হচ্ছে 64টি। তাহলে এই ফর্মুলা লাগাও, অনেক সহজে হয়ে যাবে। কি বলতে পারো? 64 ইন্টু ভি এর মানটা তো পেয়ে গেছি আমরা 10 ভোল্ট, নিশ্চয়। ওকে, 10 পেয়ে গেছি। ওকে, তাহলে বলতে পারি কি 64, তাহলে তোমাদের এখানে আমরা বলতে পারি 64 বলতে পারি আমাদের কত হচ্ছে 4। আচ্ছা ওকে, তাহলে 4 টু দি পাওয়ার 3, 2/3 ইন্টু 10, তাহলে 3 থেকে কেটে যাবে। আচ্ছা কত আমাদের থাকছে? আমাদের 4 4 16। ওকে, 4 4 16 ইন্টু 10, আমাদের 16 110 আছে। তাহলে আমাদের এই 160 ভোল্ট। তাহলে আমাদের এই 64টি ছোট ছোট পারদ বিন্দু, যাদের প্রত্যেকটার বিভব হচ্ছে 10 ভোল্ট, একত্রিত হয়ে যদি একটা বড় পারদ বিন্দু গঠন করে, তাহলে সেই পারদ বিন্দুটির যে বিভবের মানটা হবে সেটা হবে 160 ভোল্ট। ঠিক আছে? আর এটাই দেখো অপশনে আছে, এটা হচ্ছে কি আমাদের অপশন নাম্বার সি। তাহলে কি আমাদের অপশন নাম্বার সি ইজ রাইট, 160 ভোল্ट। ठीक है? 160 ভোল্ট। ओके बस। তাহলে ये भी हम लोग समझ गए। তাহলে इसके बाद আমাদের যে 5 নম্বর প্রশ্ন বা 5 নম্বর প্রবলেম, সেটাকে আমরা এইভাবে অনেক সহজে সলভ করব। ঠিক আছে? এবারটাকে আমরা কি অনেক সহজে সলভ করব। তাহলে আশা করি বুঝতে পারছো আর এনার্জি লাগছে। যদি ক্লাসের মধ্যে বিরক্ত লাগে কোথাও, তাহলে প্লিজ ইয়ার কমেন্ট আমাকে জানাও, যাতে পরের ক্লাসটা আর বেশি বিরক্তিকর সৃষ্টি না হয়, আর বেশি বিরক্ত না লাগে, সেই ব্যবস্থা আমি করে দেবো। ওকে, মানে কি অনেক বেশি মজা আরো আমি অ্যাড করব, বেশি ফানি স্টাইল। আরো যত বেশি ফানি হবে তত বেশি মজা। ওকে, তত বেশি সহজ হবে। আর আমি যতটা সহজে পাচ্ছি ততটা কিন্তু সহজে করার চেষ্টা করছি। ওকে ঠিক আছে, তাহলে চালিয়ে দেখতে। হ্যাঁ, এই আমাদের 5 নম্বর প্রশ্ন। কি বলছে 5 নম্বর প্রশ্ন? একটি সমান্তরাল পাত ধারকের পাদের মধ্যে তেল রাখা আছে। আচ্ছা দেখো, এটাও কিন্তু অনেক সহজ। কি বলছে? একটি সমান্তরাল পাত ধারকের, কি বলছে? একটি সমান্তরাল পাত ধারকের পাদদ্বয়ের, ওকে, একটি সমান্তরাল পাত ধারক বলছে। দেখো, একটি সমান্তরাল পাত ধারকের পাত দ্বয়ের মধ্যবর্তী কি তেল রাখা আছে। আর সেই তেলটার যে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান, ক্যাপার মান, সেটা আছে কত? 2 দিয়ে আছে। ওকে, তাহলে কি আছে? আমরা একটি সমান্তরাল পাত ধারক নিয়েছি, সেই সমান্তরাল পাত ধারকের, অর্থাৎ সেই সমান্তরাল পাত ধারকের যে দুটি পাত, সেই দুটি পাতের মাঝখানে আমাদের রাখা আছে কি তেল রাখা আছে। কি রাখা? তেল রাখা আছে। এবং সেই তেলের যে পরাবৈদ্যুতিক ধ্রুবক ক্যাপা, তার মান আছে কত? 2। ये तो हम लोग समझ गया जी, बिल्कुल समझ गया,
একদম। তাহলে একটি সমান্তরাল পাত ধারকের পাতের মধ্যবর্তী তেল রাখা আছে এবং সেটি ধারকত্ব সি এবং কি এবং আমাদের এবং সেটির ধারকত্ব কত সি। কি দিয়ে আছে? সেটির ধারকত্ব হচ্ছে কত সি। ये ধারকত্ব আছে, ধারকত্ব আছে আমাদের সি। ওকে, ये तो हम लोग समझ गया। ঠিক আছে, ये तो हम लोग समझ गया। যদি এই পাদদ্বয় থেকে পাদদ্বয়ের মধ্য থেকে তেল অপসারণ করা হয় তবে সেটির ধারকত্ব কত হবে? আচ্ছা, যদি তেল অপসারণ করা হয় তবে সেটির ধারকত্ব কত হবে? আর এর থেকেও সহজ আশা করি আর কোনো প্রশ্ন নাই। কি বলছে দেখো, আমাদের সমান্তরাল পাত ধারকের পাতের মধ্যবর্তী তেল রাখা আছে এবং সেই তেলের যে পরাবৈদ্যুতিক ধ্রুবক ক্যাপার মান সেটা হচ্ছে 2, এটা বলা আছে। এবং আমাদের এই সমান্তরাল পাত ধারকে থাকা ধারকটি যে ধারকত্ব সেটা হচ্ছে কত? আমাদের সি, ये भी बोला है। ঠিক আছে কিনা? ওকে, তাহলে কি বলেছে? আমাদের কি আছে? আমাদের সমান্তরাল ধারকের পাদদ্বয়ের মধ্যবর্তী তেল রাখা আছে যার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে ক্যাপা সমান 2 এবং সেটি ধারকত্ব হচ্ছে আমাদের সি। এবার যদি আমরা এই সমান্তরাল ধারকের মধ্যবর্তী অর্থাৎ সমান্তরাল ধারকের পাদদ্বয়ের মধ্যবর্তী তেলটা রাখা আছে সেই তেলটাকে যদি আমরা হটায় দিই, সেই তেলটাকে যদি আমরা অপসারিত করে দিই, বার করে দিই, তবে আমাদের এই সমান্তরাল ধারকটির ধারকত্ব কত হবে? আর এর থেকে সহজ কি কোথাও প্রশ্ন আছে? না। যদি আমরা তেলটা হাটায় দিই তাহলে সেখানে কি থাকবে? বায়ু থাকবে বা শূন্যস্থান থাকবে। আর আমরা কি জানি? বায়ু বা শূন্যস্থানের যে परावैद्युतिक ध्रुवक मान कैपा मान सेटा होच्छे कैपा समान 1। ये हम लोग समझता कि नहीं? जरूर समझता है, बिल्कुल दादा। তাহলে চলো চলো বোঝা যাক। এর অপশন দেয়া আছে আমাদের √2 কুলম্ব, √2 কুলম্ব দেয়া আছে অপশন নাম্বার এ। আমাদের অপশন নাম্বার সরি √2 এর অপশন নাম্বার এ, রুট বি দেয়া আছে কি সরি বি অপশন দেয়া আছে আমাদের 2c, এটা হচ্ছে অপশন নাম্বার এ √2c। আর অনলি 2c দেয়া আছে অপশন নাম্বার বি। এবং আমাদের যে সি আছে না, সি হচ্ছে কত? অপশন নাম্বার সি হচ্ছে c/2 এবং আমাদের ডি অপশন কত দেয়া আছে? ডি অপশন আছে আমাদের কি আরে ভাই কি দেয়া আছে? ওকে, মানে এটা দেয়া আছে c/2 দেয়া আছে। বাস এই है हमारा ऑप्शन, বাস बिल्कुल ये समझ गया। তাহলে এখন আমরা কি এটা তো অনেক সহজে করতে পারবো না? পারবো কিনা? নিশ্চয়ই পারবো। দেখো কি আছে, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি সমান কি বলতে পারি? সমান্তরাল সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি দেয়া আছে, তাহলে সি সমান বলতে পারি কি कैपा इप्सिलॉन नॉट ए बाय आर। ये हम लोग समझता कि नहीं बेटू? সরি আর বলো বা ডি বলো, যেটাই বলো। ডি কি? আমাদের এই পাত দুটির মধ্যে যে ডিসটেন্স বা দূরত্ব সেটা হচ্ছে আমাদের ডি। নিশ্চয় এটা আমরা দেখেছি। ওকে, তাহলে কি আমাদের সমান্তরাল ধারকের যে ধারকত্ব সি সমান জানি ক্যাপা এপসাইলন নট ইনটু এ বাই টি। ঠিক আছে, বাস। যেখানে আমরা জানি কি সি সমান বলতে পারি কি আমাদের ক্যাপা আছে, মানে কি ক্যাপার মানটা কত দিয়ে আছে এখানে? যেহেতু আমাদের পাদের মধ্যবর্তী তেল রাখা আছে তাহলে বলতে ক্যাপার মানটা হচ্ছে এখানে আমাদের 2 ছিল। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের এই তেল থাকা, আমাদের এই পাদের মধ্যবর্তী তেল থাকা, যখন আমাদের এই পাদ দুটির মধ্যবর্তী তেল থাকে তখন সেই তেল থাকা দরুন আমাদের এই ধারকত্ব যে धारकत्व সেটা হচ্ছে সি সমান कैप एप्सिलॉन नॉट इनटू ए बाय टी। ये हम लोग जरूर देख सकते हैं, কোনো প্রবলেম নাই। এবার যদি আমরা তেলটা সরাই নি, কি যদি আমরা তেলটা সরাই দিই তো যদি আমরা কি আমাদের এখানে তেলটা এবার যদি আমরা সরাই দিই তাহলে কি হবে? আমরা তেল সরিয়ে দিলে আমাদের এই সমান্তরাল পাত ধারকের পাতের মধ্যবর্তী কিন্তু বায়ু থেকে যায় যার ক্যাপার মানটা হয় দাদা 1। তাহলে এখন আমরা বলতে পারি কি কি বলতে পারি? এখন আমরা বলতে পারি আমাদের যদি পাত সরান দেওয়ার পর আমাদের এই ধারকটি ধারকত্ব সি ডট হয় তাহলে বলতে পারি সি ডট সমান ক্যাপা এপসাইলন নট ইনটু এ বাই ডি, যেখানে ক্যাপা এর মানটা কত
হচ্ছে 1। তাহলে इधर से हम लोग जरूर समझता है, क्या समझता है? এখানে দেখতে পাচ্ছি কি 2 ইনটু ক্যাপা এপসিলন নট বাই ডি, ঠিক আছে। আর এখানে হচ্ছে কত 1 ইনটু ক্যাপা এপসিলন নট এ বাই ডি। মানে এখানে এটা কেটে গেলে কি থাকবে, আমাদের এখানে থেকে আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি যে আমরা যখন তেলটা সরাই নিব না, তখন আমাদের যে ধারকত্ব হবে সি ডট, সেটা কিন্তু আমরা বলতে পারি কি কত হবে, আমাদের সি বাই 2 হবে, মানে আমাদের হাফ হয়ে যাবে। এটা আমরা দেখতে পাচ্ছি কিনা, যখন আমাদের ক্যাপার মানটা হাফ হয়ে যাচ্ছে, 2 থেকে 1 হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে আমাদের এই যে নতুন ধারক, আমরা যখন তেলটা স্নান দিব তখন আমাদের ধারক তৈরি হচ্ছে, সেই ধারকত্ব কিন্তু হবে আমাদের সি বাই 2, মানে হাফ হয়ে যাবে। ওকে, বাস। তাহলে আমাদের অপশন নাম্বার এ ইজ রাইট। এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কিনা। যদি এখানে আর কোনো প্রবলেম হয় প্লিজ কমেন্ট আমাকে জানাও, চিন্তার কোনো কারণ নেই। তাহলে 5 নম্বর প্রবলেমটা আমরা বুঝতে পেরেছি কি একদম সহজ, একদম বেশি ইন্টারেস্টিং আছে কিনা, একদম অনেক বেশি ইন্টারেস্টিং। এটা কিন্তু নেই নেই, আরে জরুর হ্যাঁ। क्या है? একটি সমান্তরাল ধারকের পাদের মধ্যবর্তী তেল রাখা ছিল, তখন সেটির যে ধারকত্ব সেটা হতো কত, আমাদের ধারকটির সি। এবার যদি আমরা সেই তেলটাকে হাটান দিই, তেলটাকে সরান দিই সেই ধারকটার মধ্যবর্তী থেকে, তখন কিন্তু আমাদের ধারকটা কি হচ্ছে, হাফ হয়ে যাচ্ছে। কারণ কি, আমাদের তেলের যে পরাবৈদ্যুতিক ধ্রুবক ক্যাপার মান সেটা 2 ছিল, যখন আমরা তেলটা সরান দিলাম তখন কি হচ্ছে, আমাদের সেই পাদের মধ্যবর্তী বায়ু বা শূন্যস্থান থেকে গেল। আর আমরা জানি বায়ু বা শূন্যস্থানের যে ক্রি ক্যাপার মান সেটা কিন্তু কত হয়, 1 হয়। তাহলে যখন আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবকটা হাফ হয়ে যাচ্ছে, তখন দেখতে পাচ্ছি কি আমাদের ধারকটার ধারকত্ব কিন্তু হাফ হয়ে যাচ্ছে। जरूर समझ गया बिल्कुल। इसका बात क्या है वो भी हम देख लेते हैं। ओके, তাহলে আমাদের এর পরের প্রশ্নটা কি বলছে, 3টি। আচ্ছা আচ্ছা, ये तो और भी मजेदार है बॉस। এই যে পরের প্রশ্নটা 6 নম্বর প্রবলেমটা, প্রবলেম নাম্বার 6, এই প্রবলেম নাম্বার 6টা কিন্তু আরো বেশি মজাদার। কি করে দেখো, এখানে আমরা পুরো যে আমাদের ধারকের যে সমবায় সেই কনসেপ্টটা কিন্তু আমরা এখানে পুরোপুরি ক্লিয়ার করে দেবো। কি করে দেখো, একদম সহজ। একবার ম্যাথমেটিক্স করবো, প্রবলেম করবো, তাহলে কি হবে, আমাদের কি ধারকের যে সমবায় সেটা কিন্তু অলরেডি অনেক সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তাহলে দেখো প্রবলেম নাম্বার 6 কি বলছে, 3টি 4 মাইক্রোফ্যারাডে ধারকত্বে ধারককে এমন ভাবে সংযুক্ত করা হলো। কি বলছে দেখো, একটি নয়, দুটি নয়, 3টি 4 মাইক্রোফ্যারাডে ধারকত্বের ধারককে এমন ভাবে সংযুক্ত এমন ভাবে সংযুক্ত করা হলো। কি করেছে দেখো, আমাদের তিনটি ধারক নিয়েছি, সেই 3টি ধারকের যে ধারকত্ব প্রত্যেকটারই সেম, 4 মাইক্রোফ্যারাডে, 4 মাইক্রোফ্যারাডে আর 4 মাইক্রোফ্যারাডে। তাহলে 3টি 4 মাইক্রোফ্যারাডে ধারকত্বে ধারককে এমন ভাবে সংযুক্ত করা হলো যার ফলে কার্যকর ধারকত্ব পাওয়া যায়। কি, যার ফলে কার্যকর ধারকত্ব পাওয়া যায় কত, কার্যকর ধারকত্ব পাওয়া যায় 6 মাইক্রোফ্যারাডে। এই সমন্বয়টি করা যায়, কি বলছে, এই এই সমন্বয়টি করা যায় যখন আমাদের এই যখন নাম্বার এ, অপশন এ, 3টি ধারককে, কি বলছে, 3টি ধারক শ্রেণীতে সংযুক্ত থাকে। বি বলছে কি, 3টি ধারক সমান্তরালে সংযুক্ত থাকে। বুঝো বুঝো, একদম মজা আছে, ঠিক আছে। আর কি বলছে, যখন দুটি সমান্তরালে ও আরেকটি, কি বলছে,
আরেকটি কিরে শ্রেণীতে থাকে। 8 নম্বর বলছে যখন দুটি শ্রেণীতে ও আরেকটি কিরে আরেকটি সমান্তরাল থাকে। বাস, ইসে মজাদার কোয়েশ্চেন আমি আর কথা দেখিনি। এইরকম যদি তোমরা কোয়েশ্চেন গুলো করতে থাকো না, তাহলে আশা করি তোমাদের ধারকত্ব আর ধারকের যে মানে কনসেপ্ট সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা এখানে ধারকের সমবায় যেটা আছে সেটাকে পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেবো। দেখো কি হচ্ছে, দেখো 3টি ধারক নিয়েছি। কি বলছি আমরা? 3টি ধারক নিয়েছি। আবার 3টি ধারক, একটি ধারক, সরি এদিকে আসো, একটি ধারক একটি ধারক একটি ধারক। আবার প্রত্যেকটা ধারকের যে ধারকত্ব সেটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাডে 4 মাইক্রোফ্যারাডে 4 মাইক্রোফ্যারাডে। তাহলে আমরা 3টি 4 মাইক্রোফ্যারাডে ধারককে এমন ভাবে সংযুক্ত করব যাতে আমাদের কার্যকর যে ধারকত্ব পাওয়া যায় সেটা হয় 6 মাইক্রোফ্যারাডে। তাহলে আমরা এখন এই 4টা ধারককে কেমন ভাবে যুক্ত করলে আমাদের এই 4 মাইক্রোফ্যারাডে ধারকত্ব যুক্ত 4টি ধারককে আমরা কেমন ভাবে যুক্ত করলে আমাদের যে কার্যকর ধারকত্ব পাওয়া যাবে সেটা 6 মাইক্রোফ্যারাডে হবে। যখন আমরা 3টিকে শ্রেণীতে যুক্ত করবো তখন হতে পারে কি দেখা যাক। ওকে, তাহলে বলো, যখন আমরা এই 3টি ধারককে শ্রেণীতে সংযুক্ত করি তখন আমাদের ধারকত্ব কি আসছে? কি জানি আমরা? আমরা জানি কি আমরা কি জানি? আমাদের 3টি ধারক যখন শ্রেণীতে সংযুক্ত থাকে তখন তার যে ফর্মুলা কি হয়? আমাদের শ্রেণীতে যে ফর্মুলা হয় সেটা কিন্তু একদম সহজ হয়। কি হয়? কি হয় বলো বলো, क्या होता है? বলো यार, কি হয়? C1 সরি সরি কি হয়? 1/CS সমান হয় 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এটা হচ্ছে কি আমাদের ধারকের শ্রেণী সমবায়ের যে ফর্মুলা সেটা। তাহলে এখন যদি আমরা এখানে বসাই 1/C এর সর্বসান দিক কত আমাদের 1/C1 যেটা আছে 4 হচ্ছে প্লাস এটা হচ্ছে 4 প্লাস এটা হচ্ছে 4। ওকে, তাহলে এখানে পাচ্ছি কত আমরা পাবো? এখানে আমরা আমাদের 1/C এর সমান পেয়ে যাবো কত? আমাদের 4 থাকবে অপরপর 3। তাহলে পেয়ে যাবো আমাদের C এর সমান পেয়ে যাবো কত? আমাদের 4/3। হ্যাঁ, মাইক্রোফ্যারাডে। তাহলে দেখো তো আমরা আমাদের কার্যকর ধারকত্ব 6 মাইক্রোফ্যারাডে কি পাচ্ছি না? নট ইজিক্যাল টু 6 মাইক্রোফ্যারাডে। আমরা কিন্তু যখন আমাদের এই 3টি ধারককে কিরে যখন আমরা আমাদের এই 3টি ধারককে শ্রেণীতে সংযুক্ত করছি তখন কিন্তু আমরা 6 মাইক্রোফ্যারাডে পাচ্ছি না। মানে অবশ্যই আমাদের অপশন নাম্বার এ ইজ নট রাইট। बिल्कुल बढ़िया सा। आप देखते हैं আমরা যখন আমাদের এই 3টি ধারককে আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করব তখন 6 মাইক্রোফ্যারাডে পাবো কিনা। তাহলে দেখো কি জানি আমরা C কি সমান জানি আমাদের C1 প্লাস C2 প্লাস C3। আর এটা দেখে মনে হচ্ছে পারবো নাই, মানে হবে নাই, কত হচ্ছে 12 মাইক্রোফ্যারাডে আসছে। তাহলে আমরা যখন আমাদের 3টি ধারককে সমান্তরালে সংযুক্ত করছি তখনই কিন্তু আমরা 6 মাইক্রোফ্যারাডে পাচ্ছি না। মানে অপশন নাম্বার বি ইজ নট রাইট, ইজ নট রাইট, বি ইজ নট রাইট। তাহলে এরপরে আমাদের অপশন নাম্বার কি আছে? 3 আছে। তাহলে আমরা এখন যদি অপশন নাম্বার 3 দেখতে চাই তখন কি দেখা যাবে? কি বলছে? যখন দুটি সমান্তরালে এবং আরেকটি শ্রেণীতে থাকে। তো যখন দুটি সমান্তরালে তো কি আমাদের যখন দুটি সমান্তরাল থাকে C1 প্লাস C2 তাহলে কত হচ্ছে 4 প্লাস 4 8 হচ্ছে। এবার আমাদের কি বললাম প্রথম দুটিকে আমরা সমান্তরালে করলাম তখন 6 মাইক্রোফ্যারাড পাচ্ছি, তার 8 মাইক্রোফ্যারাড পাচ্ছি। তারপরে আমরা কি আরেকটিকে শ্রেণীতে করলাম তাহলে কত হচ্ছে? আমরা শেষ বলতে পারি কি C1 প্লাস C1 CP বাই C1 প্লাস CP। তাহলে পাচ্ছি কত আমরা এখানে? কত পাচ্ছি এখানে? কত দিয়ে আছে? C1 কত দিয়ে আছে? হ্যাঁ 4 ইনটু 8 দেয়া আছে। ওকে, পাচ্ছি কত আমরা? 4
প্লাস 8 দেওয়া আছে, তাহলে বলতে পারি একটা 32 আর হচ্ছে কত আমাদের 12 আছে, তাহলে তখন হচ্ছে 2.66 মাইক্রোফ্যারাডে সামথিং আসছে, মানে তখন কিন্তু আমাদের 6 মাইক্রোফ্যারাডে না আসছে, নট ইজ ইকুয়াল টু 6 মাইক্রোফ্যারাডে। মানে আমরা বলতে পারি কি আমাদের অপশন নাম্বার যে সি সেটা কিন্তু নট রাইট। তাহলে আমাদের এখানে অপশন কোনটা বেঁচে আছে? নিশ্চয়ই আমাদের এখানে অপশন বেঁচে আছে কত? আমাদের লাস্ট অপশন এটি বেঁচে আছে, যখন দুটি শ্রেণীতে ও আরেকটি সমান্তরালে থাকে। আর আমরা না করে কিন্তু অটোমেটিক বলতে পারবো যে এই অপশনটি হবে, কারণ এটাই বেঁচে আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের উত্তর, ঠিক না? কিন্তু চলো আমরা করেই নি, যখন আমরা শিখছি না, এখানে আমরা শিখছি, জাস্ট আমরা প্রবলেমটা কিন্তু সলভ করতে আসিনি, আমরা কি করতে আসি কনসেপ্টের সাথে কিন্তু প্রবলেমটা সলভ করবো, মানে শিখতে এসেছি। তাহলে কি করে করা যায় দেখো, আমি কিন্তু এই প্রশ্নটা অনেক সহজেই 2 মিনিট কে 3 মিনিটে করতে পারতাম। 2 মিনিট লাগতো না, ওকে, একদম সহজে করতে পারতাম, দেখেই বলতে পারতাম যে আমার এইটা অ্যান্সার হবে। কি করে দেখো ভাই, কি বলে, যখন দুটি শ্রেণীতে ও আরেকটি সমান্তরালে থাকে। তো প্রথম দুটি শ্রেণীতে আছে, কত শ্রেণীতে আছে, তাহলে সি এর সমান বলতে পারি কি আমাদের C1 C2 বাই C1 প্লাস C2। তাহলে C1 C2 4 × 4 বাই 4 + 4, তা কত হচ্ছে 4 × 4 = 16, কত হচ্ছে 8, 8 × 2 = 16, কত হচ্ছে 2 মাইক্রোফ্যারাডে আসছে। এরপরে আমরা কি করছি, সমান্তরালে থাকে যদি, তো তাহলে সিপি বলতে পারে কি আমাদের C1 প্লাস ক্যারে সিপি, তাহলে C1 কত আছে 4 প্লাস সিপি কত আছে এখানে পেয়েছি আমরা 2 মাইক্রোফ্যারাডে, তাহলে 2 পেয়েছি, তাহলে তো 6 মাইক্রোফ্যারাডে। তাহলে দেখো যখন আমরা এই তিনটি 4 মাইক্রোফ্যারাডে, সরি তিনটি 4 মাইক্রোফ্যারাডে ধারকত্ব বিশিষ্ট ধারককে আমরা দুটি শ্রেণীতে ও আরেকটি সমান্তরালে সংযুক্ত করছি, তখন কিন্তু আমরা 6 মাইক্রোফ্যারাডে পাচ্ছি। মানে এটাই হচ্ছে আমাদের অপশন নাম্বার রাইট, আমাদের অপশন ডি। ওকে, বাস समझ गया कि नहीं? जरूर समझ गया, কোথাও কোনো রকমের কিন্তু প্রবলেম নেই, আমি এটাকে ধরে নিচ্ছি। তাহলে এরপরে আমাদের আরেকটি যে প্রবলেম আছে, কি আছে, প্রবলেম নাম্বার 7। আচ্ছা আচ্ছা, প্রবলেম নাম্বার 7টা কি সেটা দেখি। তাহলে বলো এখানে কোথাও কি ডাউট রয়েছে, কোথাও কি সমস্যা রয়েছে? প্লিজ যদি কোথাও কোনো সমস্যা বা ডাউট থেকে যায় প্লিজ কমেন্টে আমাকে জানাও। আমি এমন ভাবে করার চেষ্টা করছি যাতে কি এরকম যদি কোথাও প্রশ্ন আসে তাহলে তোমরা কিন্তু অটোমেটিক অনেক সহজে করতে পারবে। ওকে, তার জন্য কি আমি কিন্তু কনসেপ্টটাকে কিন্তু বুঝিয়ে বুঝিয়ে করছি। ওকে, ঠিক তো? বাস, হ্যাঁ ক্লাসটা লং হতে পারে কিন্তু কি আমরা কিছু শিখবো। ওকে, এটা আমরা জানি নিশ্চয়, ঠিক আছে দাদা, এটা আমরা জানি। তাহলে কি আমাদের কি হচ্ছে, ধারকত্ব ধারকের পার্ট কোয়েশ্চেন ব্যাংক সলিউশন রায়ন মার্টিনের পার্ট 1টা কিন্তু চলছে, এটা দেখতে পাচ্ছি নিশ্চয়। তাহলে এরপরে আমাদের যে 7 নম্বর প্রশ্ন সেটাও কিন্তু আমরা দেখে নিচ্ছি। তাহলে প্রবলেম নাম্বার 7, প্রবলেম নাম্বার 7 কি? আচ্ছা আরেকটা কথা, আমার কি আছে দেখো, আমরা প্রত্যেকটা প্রবলেম কিন্তু 1 2 3 4 করে আসছি, আমরা কিন্তু অনুরূপ যে কোয়েশ্চেন সেগুলিকে সলভ করছি না। কেন বলতো, অনুরূপ প্রবলেম গুলা কিন্তু যেমন আমরা করছি 7টা করছি, আবার 7টা যে অনুরূপ প্রশ্ন বা প্রবলেম সেটা কিন্তু আমাদের এই নিয়মটাতে হবে, একই রকমের হবে, তার জন্য আমরা কিন্তু অনুরূপ প্রশ্নগুলো সলভ করছি না, সেটা আমি দায়িত্ব দিচ্ছি তোমাদেরকে। ওকে, আমি করছি না মানে তোমরা করবে। ওকে, ঠিক কি না? নিশ্চয়। তাহলে এটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি কিন্তু ওগুলোকে সলভ করার পরে আমাকে ওখানে সেন্ড করতে পারো। আর যদি কোথাও প্রবলেম হয় কোনো একটা প্রশ্নে তাহলে অবশ্যই তুমি আমাকে জানাও। ओके, ठीक है ना? बिल्कुल। তাহলে चलिए भाई, अरे भाई हम लोग हिंदी क्यों बोलता है रे? अच्छा বাঙালি होके हिंदी बोलता है तो लोग समझ जाता है। ओके, ठीक है। তাহলে 7 নম্বর প্রশ্ন কি বলছি, একটি ধারকের ধারকত্ব কি আছে, একটি ধারকের ধারকত্ব 2 ইনটু 10⁻⁶ ফ্রাইডে। আচ্ছা, একটি ধারকের ধারকত্ব 2 ইনটু 10⁻⁶ ফ্রাইডে আছে। ওকে, এবং বিভব 200 ভোল্ট, কত, এবং বিভব 200 ভোল্ট, কত, বিভব 200 ভোল্ট। এটিকে সম্পূর্ণরূপে অনাহিত করলে মুক্ত হওয়া শক্তির পরিমাণ কত হবে? আচ্ছা, এটিকে এবার এটিকে হচ্ছে এটিকে সম্পূর্ণ কত, সম্পূর্ণরূপে আহিত থেকে করছি অনাহিত করলে, দেখো অনাহিত করলে কি বলছে, একটি ধারক আছে, সেই ধারকের ধারকত্ব হচ্ছে 2 ইনটু 10⁻⁶ ফ্যারাডে এবং তার যে বিভব সেটা হচ্ছে 200 ভোল্ট।
ঠিক আছে 200 ভোল্ট। ওকে, এটিকে আমরা অনাহিত করব, মানে প্রত্যেকটা সমস্ত আধান আমরা বার করে দেবো। কি করবো? আমরা আয়ত থেকে অনাহিত করব। তাহলে আমাদের এটিকে সম্পূর্ণরূপে অনাহিত করলে কি বলছে, সম্পূর্ণরূপে অনাহিত করলে মুক্ত হওয়া শক্তির পরিমাণ কত, মানে আমাদের কত শক্তি বার হয়ে যাবে বললে মুক্ত হওয়া শক্তির পরিমাণ কত হবে। অপশন কি দেওয়া আছে? অপশন দেওয়া আছে আমাদের এ 0.02 জুল, অপশন দেওয়া আছে 0.04 জুল। ওকে, ঠিক है ना, बिल्कुल। অপশন নাম্বার সি আছে 0.08 জুল। অপশন নাম্বার ডি আছে কত, 0 পয়েন্ট সামথিং হবে, 0.16 জুল। ওকে, জুল কি রে, শক্তির তো এককই হচ্ছে জুল না? হ্যাঁ, বাস। তো ভাই আমরা সবাই জানি যে আমাদের যে সঞ্চিত শক্তির পরিমাণ সেটা হচ্ছে হাফ সিভি স্কয়ার। কোথাও প্রবলেম আছে? নিশ্চয় নাই, বিলকুল ইয়ার। তাহলে এখানে আমরা বসাই দেব 1/c ইনটু আমাদের যে সি আছে না, কি সি কি হচ্ছে আমাদের আধান। তাহলে এখানে আমাদের সরি আমাদের কি হচ্ছে, সি হচ্ছে ধারকত্ব। তাহলে ধারকত্বের পরিমাণ কত আছে এখানে আমাদের হাফ, সরি 2 ইনটু 10⁻⁶ দেওয়া আছে, নিশ্চয় দেওয়া আছে। এরপর আমাদের বিভব দেওয়া আছে, বিভবটা কত, বিভবটা দেওয়া আছে আমাদের কত 200 স্কয়ার। ঠিক আছে, এটা বলতে পারি। তাহলে এখন যদি আমরা এবার সলভ করি তাহলে আমাদের কি আসবে জানো তো, আমাদের এখানে আসবে কত আয়েগা, কিতনা আয়েগা রে বাবু, এখানে 2 কেটে যাবে, তাহলে থাকছে কত 10⁻⁶ ইনটু কত হচ্ছে 40000 আসছে। তাহলে বলতে পারি এখান থেকে আমাদের যদি করি এটা আমরা, তাহলে আমাদের যেটা আসবে 0.04 জুল আসবে। আর এটাই হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার, মানে অপশন নাম্বার 2, সরি অপশন নাম্বার বি। ওকে, তাহলে কি একটি ধারকের ধারকত্ব যদি এত মাইক্রোফ্যারাডে হয় এবং তার বিভব যদি এত ফ্যারাডে হয়, তাহলে আমাদের এটিকে সম্পূর্ণরূপে অনাহিত করলে মুক্ত হয়ে যাবে যে পরিমাণ শক্তি, সেই শক্তি হচ্ছে 0.24 জুল। বা যদি আমরা এটার মুক্ত না বলে যদি বলতো এখানে যে কতটা শক্তি হবে, তাও কিন্তু আমাদের একই অ্যান্সার হতো। ওকে, ঠিক তো? বাস बस, এটা হচ্ছে আমাদের 7 नंबर सॉल्यूशन। इसके बाद हमारे क्या सॉल्यूशन है वो हम लोग देखेंगे। ঠিক আছে, তো ভাই একদম সহজ ব্যাপার, কোথাও কোনো প্রবলেম আশা করি নাই। তার আগে দেখি ক্লাসটা কতটা হয়েছে। ঠিক আছে, ক্লাসটা যদি বেশি লং হয় তাহলে আমরা আপলোড করতে কষ্ট হবে, তাই আমি কিন্তু আচ্ছা আচ্ছা ক্লাসটা আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আর পুরো মেঘলা আকাশ, তাই আশা করি আপলোড হতে একটু হলেও সময় লাগবে। তাহলে কি আমরা আজকে 7টা প্রবলেমে কিন্তু রাখছি। যদি এখানে কোথাও রকম প্রবলেমের কোথাও কোন রকম অসুবিধা হয় প্লিজ ইয়ার কমেন্ট আমাকে জানাও। ওকে, চিন্তার কোনো কারণ কিন্তু নেই। তাহলে কি এইভাবে আমরা আমাদের প্রবলেম গুলিকে সলভ করবো কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্ট আমাকে জানাও। ওকে, তাহলে দেখা হচ্ছে কি আমাদের পরের রায় এন্ড মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক সলিউশন নিয়ে আমরা আবার দেখা করব। আর আমরা সাথে আমাদের টপিকের যে কনসেপ্ট, মানে আমাদের তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র, সেটা কিন্তু আমরা চালিয়ে যাব। ওকে, ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে কি পরের লেকচার। তাহলে কি যদি ক্লাসটাতে পছন্দ হয়, ক্লাসটা ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা শেয়ারটা করতে ভুলে যাও না। আর নিজে সাবস্ক্রাইব করে একটা নিশ্চয়ই ভুলে যাও না, কারণ আমরা পরের লেকচার খুবই তাড়াতাড়ি নিয়ে আসছি। তাহলে অল দ্য বেস্ট, টেক কেয়ার, হবে নাইস ডে। দেখা হচ্ছে কি আমাদের পরে কোয়েশ্চেন ব্যাংক সলিউশনে।